যে বর্ষা তরুণ বয়সের গল্প গেঁথে দেয় অনন্ত কাব্যে, সেই বর্ষায় এক প্রজন্ম দাঁড়িয়েছিল ঘুণে ধরা এক শাসন কাঠামোর বিরুদ্ধে। সেই প্রজন্ম ছাতার আড়াল নেয়নি, বরং বুকের তারে তারে প্রজ্বলিত করেছে প্রত্যয়ের আগুন। ফ্যাসিবাদী শাসনের দীর্ঘ নিপীড়নের দেয়ালে ধাক্কা খেতে খেতে বেড়ে ওঠা এই প্রজন্মের ক্ষোভ জমাট বাঁধছিল বিপ্লবী মনের অন্তরায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে হাসিনা পতনের এক দফা আন্দোলন, ভয়কে পরাজিত করে অটল ছিলেন মুক্তিকামী অসংখ্য মানুষ। সেই জনসমুদ্রের মাঝেও আলাদা হয়ে উঠেছিল কিছু উজ্জ্বল মুখ। নাফিস, আনাস, মুক্তাকিম বিল্লাহ, আরও অগণিত নাম, যাদের রক্তের লাল রং এখনও ইটের দেয়ালে উজ্জ্বল, অম্লান, অটল। এই রক্তগাথার পরেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল খুলেছিল বিচারের দরজা। 17 নভেম্বর ঘোষিত রায়ে ফাঁসির দণ্ডে দণ্ডিত শেখ হাসিনা ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দোষী ছেলে সেই যুদ্ধে। আমরা কথা বলেছি 3টি শহীদ পরিবারের সাথে। নাফিসের মা চোখের কোণে জমে থাকা দীর্ঘদিনের কষ্ট চেপে শুধু বললেন, এই যে এই স্যান্ডো গেঞ্জিটা আমি আমার সন্তানের 4 তারিখে ওর গায়ের গেঞ্জিটা খুলে দিয়ে এই গেঞ্জিটা আমি নিজে পরাই দিই আমার নিজের হাতে। এই গেঞ্জি আমার মানিকের গায়ের থেকে গায়েটা খোলা হয়েছে। আমি জানতাম না সেদিন যে এটা আমার শেষ গেঞ্জি পরানো। আমি যখন গেঞ্জিটা পরাইতে আসি ও এরকম করতেছিল, তখন ওর গালে চুপা দেয়। আমার ছেলেটা দেখেন মাশাআল্লাহ দাড়ি মুছে বড় বেটা হয়ে গেছে, আমি ওর কপালে এই গালে কত চুমু দিয়েছি। আমার নাফিস তো ওর সম্পূর্ণ রক্ত দিয়ে আমার স্বাধীন দেশ দেয়া গেছে। সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার সুখে, নিজের খাবার বিলিয়ে দেব অনাহারের মুখে। চিঠি লিখেছিলেন আনাস। বাবাকে বলতে পারেননি কেন আন্দোলনে যাবেন, তাই কাপা হাতে চিঠি লিখে জানিয়ে গেছেন কেন জীবন উৎসর্গ করলেন। আমি জীবন দিয়ে দিলাম, আমার পরিবারটা জীবন দেওয়ার কারণে আমার পরিবারটা অর্থনৈতিকভাবে দাঁড়িয়ে যাবে, এইরকম কোনো মনোভাব নেই। শুধু আনাস না, 1400 আনাসের আমার বিশ্বাস একজনও দাঁড়ায় নাই, এইভাবে কেউ দাঁড়ায় নাই। তারা দেশকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে তারা দাঁড়াইছে। 1400 বার যদি উনাকে ফাঁসি দেওয়া হয় তাও তো আমাদের একটা সন্তান ফেরত আসবে না। আসবে? তাইলে ফাঁসির রায় হয়েছে, যেদিন কার্যকর হবে সেদিন শান্তি পাবো। এটা জাস্ট একটা সান্ত্বনা আমাদের জন্য। মুত্তাকিম বিল্লার স্ত্রীর কণ্ঠে কোনো রাগ ছিল না, ছিল শুধুই বিষাদ। আরেকটা বাবার নাম বাবা, বাবা আরেকটা বাবু, বাবা। অ্যাম্বুলেন্সের মধ্যে নিথর একটা দেহ। আমি শুধু এটাই ভাবতেছি, যেমন আফিন বাবা সকালে সুস্থ মানুষরা বাসা থেকে বের হয়েছে, তাকে আমি পাইলাম, হাতে পাইলাম, তাকে নিয়ে আমি এ হসপিটাল ও হসপিটাল ঘুরতেছি, কিন্তু সেই মানুষটার মানে চোখে মুখে কোনো প্রাণ নাই। মানে সে আমার সাথে একবার তাকাচ্ছে না, একটা কথা বলতেছে না, একবারের জন্য সে নাড়াচাড়া করতেছে না, কিচ্ছু না। তারপরেও তাকে নিয়ে আমি দৌড়ে বেড়াচ্ছি যে বেটার ট্রিটমেন্ট লাগবে, বেটার ট্রিটমেন্ট লাগবে। এখনো প্রতিদিন সন্ধ্যা নামে, কিন্তু এই পরিবারগুলোতে এখন বসবাস করে বিষণ্ণতা, আর চিৎকার করে কেবলই নীরবতা। নাফিসের বইয়ের তাক যেমন ছিল আজও তেমনই। রেখে যাওয়া ছবিগুলোতে এখনো যেন সন্তানের উষ্ণতা টের পান এই মা। আনাসের নিজ হাতে লেখা সেই চিঠি, আমি মিছিলে যাচ্ছি মা, নিজেকে আটকিয়ে রাখতে পারলাম না। এখনো দেয়াল থেকে মুচকি হেসে যেন বলছে, আমরা পেরেছি। শহীদ মুত্তাকিমের ছোট্ট একমাত্র ছেলে বাবার না ফেরা হয়তো টের পায়, কিন্তু বোঝে না তার বাবা মানে বাংলাদেশ। কোনো রায়, কোনো নির্বাচন, কোনো সরকার এই শোক মুছতে পারে না, কিন্তু ন্যায় বিচার যদি সত্যিই কার্যকর হয়, আপনজন হারানোর বেদনা বুকে চেপে হয়তো এই পরিবারগুলোর চোখে প্রশান্তি নামবে।
অনেক রক্ত, কান্না ও শোকের পথ পেরিয়ে বাংলাদেশ এখন এক নতুন দৃশ্যপটে দাঁড়িয়ে। রাজনৈতিক অঙ্গন থেকে দেশের সাধারণ মানুষের মনে এখন একটিই প্রশ্ন, বহুল কাঙ্ক্ষিত এই রায় কি শুধু আদালতে আটকে থাকবে, নাকি বাস্তবায়নের মধ্য দিয়ে তৈরি হবে এক নতুন ইতিহাস? শহীদ পরিবার ও আহতরাও তাকিয়ে আছে একই দিকে। আগামী দিনের নির্বাচিত সরকার কি নিশ্চিত করতে পারবে তাদের নিরাপত্তা, ন্যায্যতা কিংবা ন্যূনতম সুরক্ষা? এ নিয়েও রয়েছে গভীর উদ্বেগ। এসব প্রশ্ন আর অনিশ্চয়তার মধ্যে জাতি অপেক্ষা করছে, কারণ সময় আর অপেক্ষায় বলে দেবে জাতির ভবিষ্যৎ কোন দিকে মোড় নিচ্ছে। না ঝাঁত উলটোয়া মানব জমিন।